আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছিলাম যে অগভীর ভিত্তিক যে চার প্রকার আছে সেগুলো ডিটেইল এবং কোথায় কোনটা ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে চার ধরনের যে অগভীর ভিত্তি, আমরা যে কোনো তো অগভীর ভিত্তি ব্যবহার করতে পারি, তাই না? না, আমরা যে কোনো চাইলেই যে কোনো ধরনের অগভীর ভিত্তি ব্যবহার করতে পারি না। আমাদের কাঠামো এবং ওইখানকার কন্ডিশন অনুযায়ী যে অগভীর ভিত্তিটা কার্যকর হবে তখন কিন্তু সেখানে ওই অগভীর ভিত্তি নিব। ঠিক এই যে এখন যে তোমাদের সামনে নতুন ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, এই ক্লাসে আমরা শিখব বিভিন্ন ধরনের যে গভীর ভিত্তি এর কিছু ডিটেইল, এবং এগুলো জানার মাধ্যমে আমরা এই গভীর ভিত্তির কোনটা কোথায় ব্যবহার করার উপযোগী সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আগেই বলে রাখি যে গভীর ভিত্তির আমরা তিন প্রকারের যে পেয়েছিলাম, তার ভিতর লাস্টের যে দুই প্রকার অর্থাৎ কেইসন বা ওয়েল ভিত্তি একটা এবং আরেকটা হচ্ছে কফার ড্যাম। এইগুলো বলছিলাম যে আসলে কোনো প্রকার এগুলো আসলে মেইনলি ভিত্তি না, এগুলো কি অস্থায়ী ভিত্তি যা ওইখানে আমাদের মেইন ভিত্তি তৈরি করতে সাহায্য করে। তো মেইন ভিত্তি হিসাবে নর্মালি পাইল ফুটিংই সেখানে যায়। তো সেইটা ওখানে ইমপ্লিমেন্ট করার জন্যই আমাদের ওই কেইসন বা ওয়েল ভিত্তি কাজে লাগে। তো আমরা প্রথমত পাইল ভিত্তি সম্পর্কে জেনে নিই এবং তারপরে ওই দুইটা সম্পর্কেও জানার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ পিছনে আমাদের পাইল ভিত্তির দুইটা চিত্র আছে, এই চিত্রগুলো তোমরা এর আগেও দেখেছো। তো এইখানে দেখো যে সেই চিত্রগুলোই দেখানো হচ্ছে। তো এখানে কি বলা আছে যে এখানে একটা বিল্ডিং আছে, অর্থাৎ এখানে একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের নিচে আমাদের কি করা হচ্ছে যে পাইল স্থাপন করা হচ্ছে। ঠিক মনে করো যে এই বিল্ডিংটা এই জমির উপর করা হয়েছে, এমন একটা জমির উপর করা হয়েছে। এখন এই জমির যে আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের কাছাকাছির যে মাটিগুলো, এই মাটিগুলো লোড বহনে অতটা সক্ষম না, অথবা আমরা বলতে পারি যে এখানে আমাদের স্ট্রাকচারের থেকে যে পরিমাণ লোড আসবে সেই পরিমাণ লোড বহনে সে সক্ষম না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের মাটির অনেক গভীরে যেতে হবে। এখন অগভীর ভিত্তি তো আর ওই পর্যন্ত নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে? তাহলে আমাদের ওখানে কি গভীর ভিত্তি ইনক্লুড করতে হবে। তাহলে গভীর ভিত্তি হিসাবে কি পাইল। তো পাইল কেমন ধরতে পারো যে এটা একটা পাইল। এই যে এই পেনটা দেখতে পাচ্ছ, এটা একটা পাইল। এই পাইলটা কি করা হবে? এই পাইলটা এই যে মনে করো যে মাটির যে লেভেলটা, এই লেভেলের ভিতর কি করা হবে? এটাকে এইভাবে তোমার হচ্ছে যে অনেক সময় কি পাইলটা বাইরে তৈরি করে নিয়ে আমরা যে প্রিকাস্ট পাইল পাই, এই পাইলের প্রকারভেদ সম্পর্কে আমরা সামনে জানার চেষ্টা করব এবং সেখান থেকে জানবো। সেখানে আমরা দেখতে পারবো কি যে পাইল তৈরির উপর নির্ভর করে, অর্থাৎ তৈরির যে পদ্ধতি সেটার উপর নির্ভর করে ওখানে কিন্তু দুই প্রকার পাইল পাওয়া যায়। একটা কি প্রিকাস্ট এবং আরেকটা হচ্ছে যে কাস্টেনসিটো। কাস্টেনসিটো মানে কি? এই জায়গায় আমাদের যেহেতু পাইল লাগবে, সরাসরি এইভাবে গর্ত করে নিয়ে গিয়ে সেখানে কি করা হয়, ওইখানে আমাদের একটা রডের খাঁচা বসিয়ে, ঠিক আছে? রডের খাঁচা বলতে কি যে ওখানে রডের খাঁচা কেন লাগে? কারণ আমাদের ওটায় তো প্রচুর লোড যাবে। এখন লোড গেলে শুধু কংক্রিট দিলে কিন্তু কংক্রিটের ভিতরে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ওটা ফেল করে। সুতরাং সেইখানে কি ওখানে একটা রড ব্যবহার করা হয়, মানে রডের খাঁচা ব্যবহার করা হয়, যেটা আমরা কলামে যেভাবে ঠিক ব্যবহার করে থাকি ওইভাবে। তো ওই খাঁচাটা নর্মালি গর্তের ভিতর নামিয়ে দিয়ে তারপর ওর ভিতরে কংক্রিট পৌর করা হয়, অর্থাৎ কংক্রিট ভরা হয় ওর ভিতরে, বা কংক্রিটের ভিতরে ঢালাই করা হয়। এখন ঢালাই করলে কি হবে? এই নিচে গিয়ে কংক্রিট জমতে 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 উপর পর্যন্ত হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে ওখানে ওই কংক্রিটটা একসময় তোমার সেটেল হয়ে যাবে, এবং সেটেল হয়ে যাওয়া বা সেট হয়ে যাওয়ার পর ওটা শক্ত যখন হয়ে যাবে তখন এরকম কয়েকটা ফুটিংয়ের উপরে তখন আমরা কি করতে পারবো? এরকম একটা বেস তৈরি করতে পারবো, অর্থাৎ একটা ছাদের মতো অনেকটা, এই ছাদের মতো তৈরি করে নিয়ে তার উপরে আমরা ফুটিং তৈরি করে ফেলতে পারবো, ঠিক আছে? এখানে কি পুরো ফ্লোর একবারে একটা ছাদের মতো করে করা হতে পারে, অর্থাৎ পুরোটা জুড়ে একটা পাইল ক্যাপ হইতে পারে। পাইল ক্যাপ মানে কি? এই যে অনেকগুলো পাইলকে, এই পাইলগুলোর মাথাগুলোকে একত্রিত করে দেওয়া হয়, ঠিক আছে? তো একত্রিত করে দেওয়ার পদ্ধতিটাকেই পাইল ক্যাপ বলে। তো এই পাইল ক্যাপ পুরো যে আমাদের টোটাল যে মনে করো যে এই যে আমাদের এরিয়ার ভিতরে যতগুলো পাইল আছে, মনে করো যে এই একটা পাইল, ঠিক আছে? এই একটা পাইল, এই একটা পাইল, এই একটা পাইল, এই একটা পাইল, এরকম যতগুলো পাইল আছে, এই পাইলের সবগুলোকে একটা পাইল ক্যাপেও দেখা যাচ্ছে যে তৈরি করা হতে পারে। এটা আসলে ওইখানকার কন্ডিশন অনুযায়ী নির্ভর করে যে আমার এই স্ট্রাকচার থেকে কিভাবে লোড আসতেছে। এগুলো হচ্ছে যে আরও বড় বিবেচনার বিষয়, আমরা ওই দিকে যাচ্ছি না। তো এইটাকে টোটালটাকে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা পাইল ক্যাপ হিসাবে তৈরি করা হয়েছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটুখানি চিত্রটার দিকে খেয়াল করলেই দেখতে পাবা যে এখানে পুরোটা একটা পাইল ক্যাপ হিসাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? পুরোটার ক্যাপ হিসাবে একটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা ফ্লোর মতো তৈরি করা ফেলা হচ্ছে, এবং তার উপরে এই বিল্ডিংয়ের ভিতরকার যে কলামগুলো, বিমগুলো, সেগুলো তৈরি করে ওখানে হচ্ছে যে উপরে বিল্ডিং তৈরি করা হবে। অর্থাৎ কি এই যে মাটির উপর ভরসা না করে, অর্থাৎ এই ভূপৃষ্ঠের কাছাকাছি যে মাটি ছিল তার উপর ভরসা না করে এখানে পাইল দিয়ে তারপর একটা ফ্লোর মতো তৈরি করে নিয়ে বা একটা ছাদ মতো তৈরি করে নিয়ে তার উপর থেকে আমাদের কলাম উঠবে, ঠিক আছে? দেয়ালগুলো উঠবে, বিম উঠবে, এই ছাদ উঠবে, এইভাবে আর কি স্ট্রাকচারটা তৈরি হবে।
তো এইখানে ঠিক একইভাবে এটা তো বিল্ডিং এর ক্ষেত্রে বললাম। আর ব্রিজের ক্ষেত্রে, ব্রিজ নর্মালি তো আমরা করে থাকি কোথায়? আমরা করে থাকি নর্মালি দেখা যাচ্ছে যে পানির ভিতরে। এছাড়াও বলতে পারো যে ভাই ফ্লাইওভারেও তো এরকম দেখা যাচ্ছে পায়ার থাকে, তাহলে ফ্লাইওভারেও কি আমাদের পাইলিং করা হয় না? হ্যাঁ, অবশ্যই করা হয়। কারণ কি, আমাদের বাংলাদেশের যে মাটি আমরা পাই, এই মাটিটা কিন্তু নর্মালি খুব বেশি যে ভারবহন ক্ষমতা, হাই বেয়ারিং ক্যাপাসিটি আছে এমন না। তো এই ক্ষেত্রে যখন আমরা বড় বড় স্ট্রাকচার তৈরি করতে যাই, অর্থাৎ একটা ফ্লাইওভার, একটা ব্রিজ, একটা এরকম বড় বিল্ডিংয়ে অনেক লোড আসে কিন্তু, তো তখন কিন্তু আমাদের এই পাইল করতে হয়। যেমন বুর্জ খলিফার মতো যে বড় বড় স্ট্রাকচার তৈরি করছে, সেগুলোতে তো মানে মানে কি বলা যায় যে নির্দ্বিধায় ওখানে গিয়ে পাইল ভর্তি ব্যবহার করতে হবে, কারণ ওইখানে এত পরিমাণ লোড আসে যে আসলে ওই ভূপৃষ্ঠের কাছাকাছি যে মাটি, সেটা ওই লোড নিতে পারে না। তাহলে এই যে হচ্ছে যে পাইল ভিত্তি। তো তাহলে পাইল ভিত্তি আসলে বলতে কি, যে আমরা সহজ কথাই বলবো, যখন ভূপৃষ্ঠের কাছাকাছির মাটির ভারবহন ক্ষমতা খুব ভালো না হয়, তখন আমরা পাইল ভিত্তি ব্যবহার করে থাকি। অর্থাৎ গভীর ভিত্তি হিসাবে কিন্তু মেইনলি পাইল ভিত্তি ব্যবহার করা হয়। এছাড়াও ওই দুইটা ব্যবহার করা হয় কোন সেক্টরে, সেটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। তো এইটা ছেড়ে আমরা যদি এই চিত্রের কাছাকাছি যাই, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে মোটামুটি 4টা পাইল আছে। এইখানে একটা পাইল ক্যাপ তৈরি করা আছে, দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে যে পাইল ক্যাপ, এবং এটা হচ্ছে যে লোড স্ট্রাকচার, অর্থাৎ যে স্ট্রাকচার থেকে লোডটা আসতেছে। তো এই লোড আসতেছে, এখন আমাদের এইখানকার যে মাটি, এই যে লোয়ার ডেন্সিটি লেখা, তার মানে এখানে ডেন্সিটি যত কম হয়, সেই মাটির ক্যাপাসিটি, সেটার মাটির লোড বিয়ারিং ক্যাপাসিটিটাও তত কম হয়। তারপর কি মিডিয়াম ডেন্সিটি, অর্থাৎ এই জায়গার যে মাটি, এই যে এখানে দেখো যে দাগ দিয়ে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ এই এরিয়ার মাটির মিডিয়াম ডেন্সিটিটা আর একটু বেশি, অর্থাৎ এখানকার লোড বিয়ারিং ক্যাপাসিটি আর একটু বেশি। কিন্তু এই পাইল কোন পর্যন্ত বসানো আছে দেখো, হাই ডেন্সিটি পর্যন্ত। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার থেকে যে পরিমাণ লোড আসে, সেই লোডটা এই মিডিয়াম ডেন্সিটির মাটিও বহন করতে পারে না। তার কারণে কি করা হয়েছে, একদমই হাই ডেন্সিটি পর্যন্ত গিয়ে পাইল শেষ করা হয়েছে। অর্থাৎ এই পাইল সরাসরি গিয়ে লোড কোথায় দিবে, এই যে এই সব জায়গায় দিবে। যার কারণে কি হবে, এখানকার মাটি তো অনেক শক্ত, তাহলে এই মাটি এই লোড নিতে পারে। ঠিক আছে, আমরা জানি যে ভূপৃষ্ঠ, অর্থাৎ যদি পৃথিবীটা এইভাবে কল্পনা করো, ঠিক আছে, তাহলে এই পৃথিবীর একেবারে এই উপরের পৃষ্ঠ জুড়ে, উপরের পৃষ্ঠের কাছাকাছি যে মাটি, এই মাটিটা কিন্তু খুবই দুর্বল। ঠিক আছে, যত আমরা গভীরে যাব তত কিন্তু পাথুরে মাটি পাবো, আর যখন এই পাথুরে মাটি পাই, তখন কিন্তু ওই জায়গার মাটি অনেক শক্ত হয় এবং সেখানে লোড বিয়ারিং ক্যাপাসিটিটাও অনেক বেশি থাকে। যারা মাইনিং নিয়ে লেখাপড়া করে, তারা কিন্তু এই বিষয় সম্পর্কে আরও ভালো জানে। তো আমরা পাইল ভিত্তি সম্পর্কে বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। এর পরবর্তীতে কি আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেইসন। ঠিক আছে, কেইসন আসলে কোথায় ব্যবহার করা হয়? এই যে আমরা দেখলাম প্রিভিয়াস ছবিতে যে এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের একটা পায়ারের নিচে কয়েকটা আমাদের কি বলা যায় যে পাইল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই যে পাইল ব্যবহার করা হয়েছে, তো আমাদের এই যে পাইলগুলো যখন আমরা ওর ভিতরে ড্রাইভ করার চেষ্টা করেছি, তখন এইখানে তো পানি থাকবে নর্মালি, তাই না? ধরো যে আমি এর ভিতর করতে যাচ্ছি, নদীর ভিতর বা কোনো একটা জলাশয়ের ভিতর করতে যাচ্ছি, তখন আমাদের এখানে তো পানি থাকবে। এই যে এই সিটটা দেখতে পাচ্ছ যে এটা একটা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজের নর্মালি এইখানে কিন্তু এই যে এই জায়গাটা নিচে, এইটা কিন্তু একটা পাইল ক্যাপ। এই যে এখানে যেটুকু দেখতে পাচ্ছ, এটাকে একটা পাইল ক্যাপ। তো এই যে পাইল ক্যাপটা আছে, এই পাইল ক্যাপটার নিচে কিন্তু অনেক পাইল আছে। ঠিক আছে, অনেকগুলো পাইলকে একত্রিত আকারে ধরে ফেলে। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এইভাবে কি অনেকগুলো, একটা পাইল ক্যাপের নিচে কিন্তু অনেকগুলো পাইল থাকে। একটাও থাকতে পারে, সেটা মানে সেই সম্ভাবনাও আছে, তবে নর্মালি অনেকগুলো পাইল থাকে। তাহলে এই পাইলগুলো কি করতেছে, এই পাইলগুলো আমরা যখন বসাবো, ঠিক আছে, এই পাইলগুলো বসানোর আগে আমরা ঠিক এই যে পানির ভিতরে এমন একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি। এমন একটা স্ট্রাকচার বলতে কি, এটা গোল আকৃতিরও হতে পারে, এটা আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে। ঠিক আছে, এখানে যেমন ষড়ভুজ আকৃতির আছে, পঞ্চভুজ হতে পারে, অর্থাৎ যে কোনো আকার আকৃতির হতে পারে। এই আকার আকৃতির করে কি করা হয়, এখানে তোমার যে লোহার কিছু শিট আছে, যেগুলো কেইসন আকারে ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ কেইসন বলতে গেলে এটা কি পানিরোধী হইতে হবে। অর্থাৎ এই যে মনে করো যে শিটগুলো, এই শিটগুলোর ভিতরে এখানে তো অনেকগুলো শিট জোড়া দিয়ে দিয়ে এখানে মনে করো যে কেইসনটা তৈরি করতে হয়। তো এইখানে যদি এর ভিতরে পানি ঢুকে যায়, তাহলে তো আর কাজ হবে না। দেখো যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এর ভিতরে কিছু মেশিনারিজ আছে, যেমন এখানে দেখো যে একটা এক্সকাভেটর কাজ করতেছে। ঠিক আছে, এখানে পাইল ড্রাইভিং মেশিন লাগবে, অনেক কিছুই লাগবে। তো এই জায়গায় আমার যদি কাজ করতে হয়, তাহলে এখানে কি করতে হবে, এই জায়গাটার পানি আগে সেচে ফেলতে হবে, কারণ ওই পানির ভিতরে তো আর আমি গিয়ে কাজ করতে পারবো না, তাই না? তাহলে পানি সেচে ফেলার পর এখানে নিচে গেলে কি পাওয়া যায়, প্রথম নরম কাদা। আমরা অনেক সময় পুকুর সেচার পরে কি দেখি, ওর নিচে কি থাকে, নরম কাদা। তো এই নরম কাদাকে তখন তুলে ফেলে দিতে হয়। নরম কাদাকে কি করতে হবে, তুলে ফেলে দিতে হবে, কারণ নরম কাদার উপরে তো কাজ করে তুমি মনে করো যে কোনো লাভ হবে না, তাহলে নরম কাদাকেও তুলে তখন ফেলে দেয়। ঠিক আছে, বাইরে ফেলে দেয়।
ফেলে দিয়ে ওইখানে কি করা হয়, এখানে মোটামুটি একটা শক্ত মাটি বের করা হয়, ঠিক আছে। আমরা পুকুরের নিচে কি হয় যে পুকুর যখন শুকিয়ে যায় তখন উপরে কাটলে দেখি কি নরম মাটি, কিছু দূর কাটার পরে কি দেখা যায় নিচে শক্ত মাটি আছে না, ঠিক ওইভাবে শক্ত মাটি বের করা হয়। করার পর ওখানে তুমি যদি কাস্ট ইন সিটু পাইল করো, তাহলে কাস্ট ইন সিটু মানে কি, যে ওইখানে গর্ত করে ওর ভিতরে ঢালাই করে যে পাইল তৈরি করা হয়। আর তোমার হচ্ছে যে যদি তোমার প্রিকাস্ট পাইল হয়, প্রিকাস্ট মানে কি, আগে থেকেই তুমি পাইলটা অন্য জায়গায় তৈরি করলে, তৈরি করে তারপর এই পাইলটাকে কি করলে ওইখানে ড্রাইভ করে ঢুকিয়ে দিলে। এখানে প্রিকাস্ট পাইলের সুবিধা বেশি না কাস্টিন পাইল, কাস্টিন সিটু পাইলের সুবিধা বেশি? কাস্টিন সিটুর একটা সুবিধা কি, যে ওইখানে ইনস্ট্যান্ট তৈরি করা যাচ্ছে, আলাদা অন্য জায়গা থেকে আনা লাগতেছে না, পাইল ড্রাইভ করার জন্য বড় মেশিন লাগতেছে না, ঠিক আছে, বড় তোমার হচ্ছে ভেহিকেল লাগতেছে না, সেগুলো লাগতেছে না। কিন্তু সমস্যা হচ্ছে যে এই কাস্টিং সিটু পাইল আমরা যখন করব তখন ওই পাইলটা ওই মাটির ভিতরে গিয়ে ওই মাটির ভিতরে আমরা যে মনে করো যে পাইলটা তৈরি করতেছে ওটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারবো না, ওই পাইলটাকে আমরা টেস্ট করতে পারবো না। কিন্তু আমাদের যে পাইলটা আমরা প্রিকাস্ট পাইল, অর্থাৎ কি যে আগে থেকে বাইরে থেকে তৈরি করছি, এখানে আমার মনে করো যে প্রিকাস্ট পাইলটাই কতটুকু লোড নিতে পারবে সেটুকু আমি আগে থেকে ডিজাইন করে নিয়েছি। তারপর আমি ওই প্রত্যেকটা পাইল কি করলাম, টেস্ট করলাম যে আমি যে পরিমাণ লোডের জন্য নিয়েছি সেই পরিমাণ লোড নিতে পারে কিনা। আর যদি না নিতে পারবে সে তো ভেঙে যাবে, তার মানে ওখানে আবার নতুন করে আবার পাইল তৈরি করা লাগবে, ঠিক আছে। তার মানে কি এখানে কিন্তু সেফটি বেশি থাকে। তো এই প্রিকাস্ট পাইলগুলো যদি হয় তাহলে প্রিকাস্ট পাইলগুলো কি করা হয়, নিয়ে আসা হয়, নিয়ে এসে পাইল ড্রাইভিং বড় মেশিন আছে, ঠিক আছে, যখন যদি তোমার আশেপাশে কোথাও পাইল তৈরি করা মানে প্রিকাস্ট পাইল ড্রাইভ করার জন্য পাইল ড্রাইভিং মেশিন নিয়ে আসে তখন কিন্তু তুমি সেটা দেখতে পারবা। তো এইখানে এই পাইল ড্রাইভিং মেশিনের মাধ্যমে কি করা হয়, এখানে এরকম মনে করো যে পাইল ড্রাইভিং মেশিনটা এটাকে এইভাবে ধরে এইভাবে মাটির ভিতরে, এই যে ধরো যে এটা যদি মাটি হয় তাহলে মাটির ভিতরে এইভাবে চাপ দিয়ে এটাকে ঢুকিয়ে দেয়, ঠিক আছে, অর্থাৎ অনেক গভীর পর্যন্ত। কিন্তু এমন এমন পাইল পাওয়া যায় যেটা 100 ফিট, 150 ফিট, 200 ফিট, ঠিক আছে, এমনকি 100-200 মিটার পর্যন্তও হয়, ঠিক আছে, কার্যভেদে। তো এই যে পাইলের ভিতর সেই পাইলগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, করার জন্য আমাদের তাহলে কি করতে হবে, এইখানকার পানিকে আটকাতে হবে। মেইন কথা কি, এইখানকার পানিকে আটকাতে হবে। পাইল নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এখানে কিন্তু কেইসন নিয়ে আমাদের মেইন আলোচনা। তো কেইসন মানে কি, কেইস, ঠিক আছে, অনেকটা আমরা কেইস মানে কি জানি, কেইস মানে পাত্র না, আমরা বলি সাবানের কেস, ঠিক আছে। তো অনেকটা সেইটা থেকেই আসছে, এই কেইসন শব্দটা আসছে ওইখান থেকেই। তো এই কেইসন মানে কি, কেইসন মানে এক ধরনের পাত্র তৈরি করা, ঠিক আছে, যে এইটাকে একটা পাত্র আকারে তৈরি করে ফেলছে, করে ওর ভিতর গিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এবং এটাকে অবশ্যই পানিরোধী হইতে হয়। তাহলে আমরা এটা কখন করি, এটা যদি নদীর ভিতরে গিয়ে করি তখন আমরা, বা কোনো জলাশয়ের ভিতরে গিয়ে করি তখন এরকম করি, ঠিক আছে। তাহলে কফার ড্যাম জিনিসটা কি, কেইসন আর কফার ড্যামের কাজ কিন্তু একই, ঠিক আছে, সেটাকে পানিরোধী করে ফেলা, অর্থাৎ কি কোনো একটা জলাশয়ের ভিতরকার কোনো একটা জায়গাকে শুষ্ক রাখা, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি এটা একটা নদী, ঠিক আছে, বা একটা জলাশয় যায় ধরো, তো তার মোটামুটি পাড়ের ভিতরে এই জায়গাটাই দেখো যে এই যে এই জায়গাটুকু কিসের ভিতর ছিল, নদীর ভিতর ছিল না, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু কিন্তু নদীর ভিতর ছিল। তো নদীর ভিতর থাকলেও এই জায়গাটাকে কি করা হয়েছে, শুকিয়ে ফেলা হয়েছে, শুকিয়ে এখানে কোনো এক ধরনের কোনো একটা কাজ করা হবে, ঠিক আছে, কোনো একটা ধরো যে স্ট্রাকচার তৈরি হবে এখানে, ঠিক আছে, মেরিন স্ট্রাকচার টাইপের, ধরো তোমার এখানে একটা বন্দর তৈরি হবে, বা একটা ফেরিঘাট তৈরি হবে, একটা লঞ্চ ঘাট তৈরি হবে, ঠিক আছে, বিভিন্ন জিনিস হইতেই পারে। তো এইখানে আমাদের যেটা তৈরি করতে হবে তার জন্য এটাকে কি করতে হবে, প্রথম শুকিয়ে ফেলতে হবে। তো কফার ড্যামটা আসলে কি অনেকটা বাঁধের মতো কাজ করে। ড্যাম, ড্যাম মানে কি, বাঁধ, ঠিক আছে, কফার ড্যাম, ঠিক আছে, ড্যাম বলতে কিন্তু বাঁধ বুঝি আমরা, ঠিক আছে। তো অনেকটা দেখো যে এই নদীর যদি এমন হয় কোনো জলাশয়ের আমরা একটা সাইড নিয়ে কাজ করি, ঠিক আছে, তো সেই এইটা কিন্তু দেখো যে একেবারে জলাশয়ের মাঝে এসে না, কিন্তু এই জলাশয়ের একটা সাইড নিয়ে যদি কাজ করে থাকি তখন আমরা বেশিরভাগ কফার ড্যাম ব্যবহার করে থাকি। যে একেবারে নদীর মাঝখানে যে কফার ড্যাম ব্যবহার করা হয় না তা না, সাধারণ ক্ষেত্রে এরকম সাইডে কফার ড্যাম ব্যবহার করা হয়, এবং সাধারণ ক্ষেত্রে নদীর মাঝখানের দিকে কোনো একটা জায়গায় গেলে তখন আমরা কেইসন ব্যবহার করি, যেটা আগের বার দেখলাম, এই যে নদীর ভিতরে এসে এখানে কেইসন ব্যবহার করা হয়েছে, আর এখানে কফার ড্যাম ব্যবহার করা হচ্ছে। তো অর্থাৎ কাজটা প্রায় একই। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কতটুকু ভালোভাবে দেখতে পাচ্ছ জানি না, একটু জুম করে যদি তোমরা দেখার চেষ্টা করো তাহলে মনে হয় তোমরা ভালো করে দেখতে পারবে। এখানে দেখো যে এই ধরনের কিছু শিট আছে, ঠিক আছে, অর্থাৎ কি শিটগুলো দেখতে অনেকটা এমন, অনেকটা কেমন, এই যে এমন। তো এই হচ্ছে যে তোমার হচ্ছে যে তো এইরকম অনেকগুলো শিট দেখো যে এরকম, এই যে এই একটা বসানো, তার গায়ের একটা, তার গায়ের একটা, এইভাবে পরপর কিন্তু অনেকগুলো এইভাবে বসানো, এবং একটা বড় বসানো, তারপর একটা ছোট বসানো। তোমরা একটু যদি এখান থেকে ভালো করে না বুঝতে পারো তাহলে গুগলে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু গুগল থেকেই নেওয়া, তোমরা গুগলে সার্চ করলে এই ধরনের একটা ছবি পাবা, তখন সেইটা নামিয়ে ডাউনলোড করে ওটা যদি জুম করে দেখো তাহলে দেখবা কি একটা বড় একটা ছোট, অর্থাৎ কি এরকম যখন এর গায়ে এক একটা করে লাগাবা তখন কি হবে,
যে এই মাঝের জায়গা দিয়ে পানি ঢুকতে পারে, তখন ওই জায়গাটা কভার করার জন্য আরও একটা, ঠিক আছে। অর্থাৎ কি, যদি ধরো যে এরকম বড় বড় এই আমার হাত এক একটা মনে করো যে এই কভার ড্যামের শিট, তাহলে এখানে কি করতে হবে, এইখানে এইরকম দুইটা মনে করো যে ব্যবহার করা হলো। তারপর এর যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কি করতে পারে, পানি ঢুকতে পারে, তাহলে এই জায়গায় আবার ওর উপরে এরকম আরেকটা ব্যবহার করা। তো যাই হোক, ঠান্ডা লাগছে, তোমাদেরকে ভালোভাবে বোঝাইতে পারতেছে কিনা জানি না। তো আশা করি তোমরা এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারছো, যার মাধ্যমে তোমরা এখান থেকে কি বলা যায় যে এটা ব্যবহার করতে, এই সম্পর্কে জানতে পারবা। তবে এই দুইটাই আমি কিন্তু বলতেছি, কেইসন এবং কপার ড্যাম, এই দুইটা কিন্তু এক ধরনের অস্থায়ী ভিত্তি ওইখানে পানির ভিতরে কাজ করার জন্য, এবং যখন এখানে কাজ হয়ে যায় তখন এগুলো আবার খুলে ফেলা হয়। কখনো কি দেখছো যে ব্রিজের নিচে যেখানে এরকম তোমার পাইল, মানে যেখানে হচ্ছে পায়ার আছে, পায়ারের আশেপাশে এরকম করা আছে, এরকম কিন্তু দেখবা না, কিন্তু যেখানে ব্রিজ তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু এরকম করা হয়। তারপর যখন ওখানে পাইল ড্রাইভ করা হয়ে যায়, পাইল ক্যাপ তৈরি করা হয়ে যায়, তারপরে গিয়ে ফাইনালি যখন মানে ব্রিজের মোটামুটি কাজ শেষ হয়ে যায় তখন এগুলো কিন্তু খুলে ফেলা হয়। তো এইরকম কাজ যারা মোটামুটি বিশেষ করে বাংলাদেশের তো এখন বড়, সবচাইতে বড় সেতু কি, পদ্মা সেতু। তো পদ্মা সেতুর আশেপাশে যাদের বাসা বা মনে করো যে এই রুটে যাদের যাতায়াত আছে, তারা কিন্তু যখন তখন তো সেতু হয়নি, তখন ফেরি দিয়ে বা লঞ্চ দিয়ে যদি এই নদী পার হয়ে থাকো, অর্থাৎ মাওয়া জাজিরা যে পয়েন্ট আছে এই পয়েন্টে পার হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই ধরনের ব্যাপারগুলো দেখেছো, এবং সেটার মাধ্যমে তোমরা এগুলো কিন্তু আগে থেকে দেখেছো, তোমাদের মাথায় ধারণা আছে, সেখান থেকে তোমরা নিজেরাই কিন্তু কল্পনা করলে ওর থেকে মিলিয়ে নিতে পারবে। আর যারা দেখো নাই তাদের কোনো সমস্যা নাই, ইউটিউবে অনেক ভিডিও আছে এমন, ঠিক আছে, যে কেইসন নিয়ে, কফার ড্যাম নিয়ে, ওইরকম একটা ভিডিও দেখলে তোমরা ওখান থেকে আরও ভালো করে বুঝতে পারবে। তো এই যতটুকু বললাম এর সাথে যদি তোমরা বইয়ের আলোচনাটা একটুখানি ভালো করে পড়ে নাও, তাহলে আশা করি তোমরা এই যে আলোচনা আছে এবং বইটা পড়ার মাধ্যমে তোমাদের কাছে যে বই থাকুক না কেন, সেই বই পড়ার মাধ্যমে তোমরা কিন্তু কিছু প্রশ্ন আনসার করতে পারবা। যেমন কি, পাইল ভিত্তি বলতে কি বোঝায়, ঠিক আছে, কেইসন কি, তারপরে কি কফার ড্যাম বলতে কি বুঝো, এবং এছাড়াও কফার ড্যাম বলতে কি বুঝো, কেইসন কি যেই ধরনের, এছাড়াও কি যে আমাদের সামনে আরও ক্লাস আসবে, যেমন কি পাইল ভিত্তি, পাইল কত প্রকার ও কী কী, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এছাড়াও দেখা যাচ্ছে যে পাইল ভিত্তি আসলে একজন ইঞ্জিনিয়ার হিসাবে তুমি কখন কোনো জায়গায় পাইল ব্যবহার করবা, বা পাইল ব্যবহারের উদ্দেশ্য কী, পাইল ব্যবহারের প্রয়োজনীয়তা কী, সেই ধরনের প্রশ্ন আসলেও সেই ধরনের প্রশ্ন যাতে অ্যান্সার করতে পারো, সেগুলো সেই সম্পর্কিত ক্লাসও আরও 1-2 ক্লাস পর হয়তো সেগুলো আসবে। তো সেগুলো তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে, এবং এই ক্লাস থেকে যে ধারণা পেলে সেটার যদি ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা এই গভীর ভিত্তি বলো, অগভীর ভিত্তি বলো, অর্থাৎ ভিত্তি সম্পর্কিত যে কোনো প্রশ্নেরই অ্যান্সার করতে পারবে। এবং দেখো, এখানে কিন্তু শুধু সেই প্রশ্নগুলো তোলার চেষ্টা করা হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের বিগত পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এসেছে। তো বিগত যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো সেগুলোতে এসেছে, সুতরাং এর বাইরেও যে প্রশ্ন নয় তা না, এর বাইরেও প্রশ্ন আছে, সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। তো এইগুলো সম্পর্কিত যে কোনো প্রশ্নই আমার মনে হয় তোমরা এখান থেকে এই আলোচনাটার মাধ্যমে একটা ধারণা পেয়েছো, এবং বই পড়ার মাধ্যমে সেখান থেকে ভালোভাবে আনসার করতে পারবে। তো এই ক্লাসে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।